অর্থ, টাকা, পয়সা পৃথিবীতে সম্ভবত এর চেয়ে আকর্ষণীয় জিনিস কমই আছে। ঠিক। কিন্তু এটা নিয়ে মানুষের যে আচরণ সেটা বোঝা কিন্তু বেশ কঠিন। মানে একজনের কাছে যেটা খুবই স্বাভাবিক আর একজনের কাছে সেটাই হয়তো একেবারে অদ্ভুত। একদম। যেমন ধরুন না, ওই যে এক টেক এক্সিকিউটিভ ছিলেন, লক্ষ লক্ষ ডলার কামাতেন, হ্যাঁ, শুনেছিলাম গল্পটা। অথচ সমুদ্রে নাকি সোনার মুদ্রা ছুঁড়ে ফেলে মজা করতেন, আর শেষে একেবারে দেউলিয়া। ভাবা যায়। আবার উল্টো দিকে দেখুন রোনাল্ড রিড, একজন সাধারণ দারোয়ান, হ্যাঁ, ওনার গল্পটাও অবিশ্বাস্য। নীরবে মানে একদম চুপচাপ টাকা জমিয়ে গেছেন, ছোট্ট ছোট্ট বিনিয়োগ করে গেছেন, আর মৃত্যুর সময় রেখে গেলেন মিলিয়ন মিলিয়ন ডলার। ঠিক। তো আজকের এই ডিপ ডাইভে আমরা এই ব্যাপারগুলো নিয়েই একটু কথা বলবো। মর্গান হাউসের লেখা দ্য সাইকোলজি অফ মানি বইটার কিছু ভাবনা চিন্তা আর কি। হ্যাঁ, মানে কেন আমরা টাকা পয়সা নিয়ে এমন সব বিচিত্র অদ্ভুত সিদ্ধান্ত নিই, এর পেছনের মনস্তত্ত্বটা কি? আসলে বইটার মূল কথাই হলো আর্থিক সাফল্য কিন্তু মানে আমরা যেটাকে সাকসেস বলি, সেটা কতটা না আমরা বুদ্ধিমান তার উপর ততটা নির্ভর করে না। আচ্ছা, তাহলে কিসের উপর? নির্ভর করে আমরা কেমন আচরণ করি সেটার উপর। আর আমাদের এই আচরণগুলো তৈরি হয় খুব ব্যক্তিগত সব অভিজ্ঞতা আর বলা যায় আমাদের নিজস্ব ইতিহাসের উপর ভিত্তি করে। আর সেই অভিজ্ঞতাগুলো তো সবার আলাদা। একদমই আলাদা। সেজন্যই হয়তো একজনের সিদ্ধান্ত আরেকজনের কাছে এত অন্যরকম লাগে। এই আলোচনাটা সেই জটিল মনস্তত্ত্বটা একটু বুঝতে সাহায্য করবে আশা করি। বইটাতে একটা খুব গুরুত্বপূর্ণ আইডিয়া আছে যে টাকা পয়সার ব্যাপারে কেউই আসলে পাগল নয়। এই কথাটা খুব ইন্টারেস্টিং। মানে আমাদের কাছে হয়তো অন্য কারোর আর্থিক সিদ্ধান্ত খুব আজব বা হয়তো বোকার মতো লাগছে, হ্যাঁ, লাগতেই পারে। কিন্তু যিনি ওই সিদ্ধান্তটা নিচ্ছেন তার নিজের অভিজ্ঞতা, তার নিজের পরিস্থিতি, সেগুলোর নিরিখে হয়তো সেটাই তার কাছে সবচেয়ে যুক্তিসঙ্গত। ঠিক তাই। যেমন ওই টেক এক্সিকিউটিভের কথাই আবার ভাবুন। হয়তো ওই বিশেষ মুহূর্তে ওই বিলাসবহুল কাজটাই তার কাছে টাকা ব্যবহারের সেরা উপায় মনে হয়েছিল, কে জানে। সত্যি, এটা ভাবার মতো, কারণ আমাদের প্রত্যেকের বাস্তবতা তো ভিন্ন। একদম। ধরুন দুটো ভিন্ন প্রজন্ম, বা ধরুন একেবারে ভিন্ন অর্থনৈতিক অবস্থায় যারা বড় হয়েছে। হ্যাঁ, তাদের টাকার প্রতি দৃষ্টিভঙ্গি তো আলাদাই হবে। অবশ্যই। যিনি হয়তো খুব মুদ্রাস্ফীতির মধ্যে বড় হয়েছেন, তার কাছে টাকার মূল্য, ঝুঁকি এগুলোর ধারণা একরকম হবে। আর যিনি বেশ স্থিতিশীল অর্থনীতি দেখেছেন, তার কাছে হয়তো ঝুঁকি নেওয়ার সাহসটা অন্যরকম হবে। শেয়ার বাজারে যে বিশাল লাভ করেছে একবার, তার মানসিকতা আর যে বাজার পড়তে দেখেছে, তাদের মানসিকতা তো এক হবে না। হতেই পারে না। আমাদের এই যে বিচ্ছিন্ন মানে পার্সোনাল অভিজ্ঞতাগুলো, এগুলো দিয়েই আমরা দুনিয়াটা কিভাবে কাজ করে তার একটা নিজস্ব মডেল তৈরি করে ফেলি মনে মনে। যেমন ধরুন লটারির টিকিট কেনার ব্যাপারটা। হ্যাঁ, ওটা একটা দারুণ উদাহরণ। পরিসংখ্যান নাকি বলে যারা তুলনামূলকভাবে কম আয় করেন তারাই লটারির টিকিট বেশি কেনেন। বাইরে থেকে দেখলে তো মনে হবে এটা আর্থিকভাবে মোটেই বুদ্ধিমানের কাজ নয়, বিশেষ করে যখন বছরে হয়তো বেশ কয়েকশো ডলার চলে যাচ্ছে টিকিটের পেছনে। হ্যাঁ, যে টাকাটা হয়তো অন্য জরুরি কাজেও লাগতে পারত। কিন্তু এর পেছনেও কি ওই কেউই পাগল নয় যুক্তিটা কাজ করে? করতে পারে। মানে একটু ভেবে দেখুন, যাদের কাছে হয়তো স্বাভাবিক উপায়ে মানে চাকরি বা ব্যবসা করে হঠাৎ বড়লোক হওয়ার রাস্তাটা খুব একটা খোলা নেই, বা সেটা খুব কঠিন মনে হয়। হ্যাঁ, তাদের কাছে লটারির টিকিটটা হয়তো একটা স্বপ্নের মতো। মানে এমন কিছু পাওয়ার আশা করা যেটা অন্য কোনোভাবে পাওয়া প্রায় অসম্ভব। আচ্ছা, মানে এটা তাদের অভিজ্ঞতা জগতের একটা বাস্তবতা। অনেকটা তাই। হয়তো আর্থিক পরামর্শদাতারা বলবেন এটা ভুল সিদ্ধান্ত, কিন্তু তাদের দৃষ্টিকোণ থেকে দেখলে তারা আসলে ওই অল্প টাকার বিনিময়ে একটা বড় আশা কিনছেন, একটা স্বপ্ন দেখছেন। বুঝলাম। তবে এখানে আরেকটা প্রশ্ন আসে, এই যে স্বপ্ন কেনা, এটা কি শেষ পর্যন্ত তাদের আরও পিছিয়ে দেয় না? সেটা তো একটা জটিল প্রশ্ন। অবশ্যই এর সামাজিক অর্থনৈতিক দিক আছে, তবে মনস্তাত্ত্বিক দিক থেকে যদি দেখি, ওই তাৎক্ষণিক একটা আশার অনুভূতি, সেটা হয়তো দীর্ঘমেয়াদী পরিকল্পনার চেয়ে বেশি আকর্ষণীয়। হ্যাঁ, কারো কারো কাছে মনে হতেই পারে। আর তাছাড়া আরেকটা ব্যাপারও তো আছে। আজকের দিনের এই যে জটিল আর্থিক ব্যবস্থা মানে ফিনান্সিয়াল সিস্টেম, সেটা তো ইতিহাসের নিরিখে খুবই নতুন, তাই না? একদম। আমরা অনেক কিছুকেই খুব পুরনো ভেবে বসে থাকি, কিন্তু আসলে তা নয়। যেমন ধরুন অবসরের জন্য প্ল্যান করে টাকা জমানো, বা এই যে আমরা এখন এত সহজে শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারি। ঠিক তাই। আমেরিকার কথাই ধরুন, এই যে 401k বা রথ IRA, এই ধরনের রিটায়ারমেন্ট প্ল্যানগুলো,
এগুলো তো খুব বেশি দিনের পুরনো নয়। তাই নাকি? হ্যাঁ, মানে 401কে তো 77 সালের আগে সেভাবে ছিলই না। সাধারণ মানুষের জন্য স্টক মার্কেটে এত সহজে বিনিয়োগ করার সুযোগও খুব বেশি দিনের নয়। আচ্ছা। এমনকি এই যে কলেজে পড়া, তার জন্য এত খরচ, এত লোন নেওয়া, এগুলো কিন্তু তুলনামূলকভাবে বেশ নতুন ঘটনা। ধরুন 1940 সালেও আমেরিকার মাত্র 5% মানুষের কলেজ ডিগ্রি ছিল। তার মানে দাঁড়াচ্ছে আমরা সবাই আসলে এই নতুন আর্থিক খেলার জগতে কিছুটা হলেও আনাড়ি, নভিশ। বলা যেতে পারে আমরা সবাই শিখছি, তাই ভুল করাটা বা মাঝে মাঝে একটু অযৌক্তিক আচরণ করে ফেলাটা খুব অস্বাভাবিক নয়। তাহলে মূল কথাটা হলো, টাকা পয়সা নিয়ে মানুষের সিদ্ধান্তগুলো বুঝতে হলে শুধু অর্থনীতির অঙ্ক কষলে হবে না। না, একদমই না। মানুষের ব্যক্তিগত ইতিহাস, তার ভয়, তার আশা, তার স্বপ্ন, এই সব মিলিয়ে যে একটা জটিল মনস্তত্ত্ব তৈরি হয়, সেটাকেও বুঝতে হবে। ঠিক। ওই রোবাল রিডের ধৈর্য, আবার ওই টেক এক্সিকিউটিভের মুহূর্তের উত্তেজনা, দুটোই কিন্তু মানুষের আচরণেরই ভিন্ন ভিন্ন দিক। আর আমাদের মনে রাখতে হবে, আমরা সবাই এমন একটা খেলা খেলছি যার নিয়মকানুনগুলো এখনো হয়তো পুরোপুরি তৈরিই হয়নি। এবং যে খেলার সাথে আমাদের অভিজ্ঞতার ভাণ্ডারও খুব খুব সীমিত, কয়েক দশক মাত্র। সেজন্য অন্যের আর্থিক সিদ্ধান্ত নিয়ে বিচার করার আগে তার প্রেক্ষাপটটা বোঝা খুব জরুরি। একদম। আজকের এই আলোচনা থেকে হয়তো একটা প্রশ্ন মনে আসতে পারে, কি প্রশ্ন? যে যদি আমাদের সবার অভিজ্ঞতাই এত ব্যক্তিগত হয়, এত সীমিত হয়, তাহলে আমরা কিভাবে নিজেদের এই সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গি বা বায়াসগুলো থেকে বেরিয়ে আসব? কিভাবে আরও ভালো আর্থিক সিদ্ধান্ত নিতে পারব? এটা সত্যি ভাবার মতো একটা প্রশ্ন। এটা নিয়ে ভাবার অবকাশ রইল।